আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। সঙ্গে রয়েছে আমি জিয়াউর রহমান। শুরুতে সংবাদের শিরোনাম। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করে বরিস জনসন বলেছেন, টিকাদান কর্মসূচিতে গতি আনতে সেনাবাহিনীকে ডাকা হবে। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার অধিকাংশ মসজিদে আগামী 2 সপ্তাহ জামাতে নামাজ বন্ধ থাকবে। জানাজা এবং নিকাহের জন্য বিশেষ ব্যবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, করোনার টিকা দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। নিজেদের চাহিদায় গুরুত্ব দিয়ে ভ্যাকসিন রপ্তানি করবে ভারত, জানালেন ভারতের হাই কমিশনার। এবং মার্কিন পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, সহিংসতায় 4 জনের মৃত্যু। 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন বাইডেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। শুনলেন শিরোনাম, এবারে চলুন বিস্তারিত খবরে। ব্রিটেনে গত 24 ঘন্টায় নতুন 52,618 ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1,162 জন। এ নিয়ে করোনায় ব্রিটেনে মোট 78,508 ব্যক্তির মৃত্যু রেকর্ড করা হলো। এদিকে প্রায় 15 লাখ মানুষকে ইতিমধ্যে করোনার টিকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, চলতি মাসের শেষ নাগাদ কেয়ার হোমগুলিতে বসবাসরত প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে এই টিকা দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের টিকা দেওয়া শেষ করার লক্ষ্য নির্ধারণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচিতে গতি বজায় রাখতে সেনাবাহিনীকে ডাকা হবে। বিস্তারিত রয়েছে রিপোর্টে। এনএইচএস-এর ইতিহাসে এটি সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। ইংল্যান্ডের 90 ঊর্ধ্ব বয়সের মানুষের মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগকারী সর্বপ্রথম প্রতিষ্ঠানগুলোর অন্যতম হল এডিনবারার কাছে অবস্থিত এই মেডিকেল প্র্যাকটিস। It's exciting. You feel as if you're part of history. You feel as if it's like Christmas time. It just gives us hope for the future that we can help our patients, and it just gives us the light at the end of the tunnel. টিকা গ্রহণকারীদেরও সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। প্রথম ডোজ নিলেও তারা পুরোপুরি সুরক্ষিত নন। তারপরও টিকা গ্রহণকারীদের মধ্যে তীব্র আশাবাদ দেখা গেছে এই স্বাস্থ্যকেন্দ্রে। Make me feel more comfortable going out to the shops for shopping and things like that, you know. তবে টিকাদানকে কেন্দ্র করে সবকিছুই যে মসৃণভাবে হচ্ছে তা বলা যাবে না। নর্থ ওয়েলসের ক্ল্যান্ডিডনো এলাকার এই টিকাদান কেন্দ্রে 3 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার ঘটনা ঘটেছে বুধবার। স্থানীয় হেলথ বোর্ড এজন্য দুঃখ প্রকাশ করে বলেছে, নতুন টিকা প্রয়োগকারীদের প্রশিক্ষণ দিতে গিয়ে এই বিলম্ব হয়েছে। লন্ডনের একটি জিপি সার্জারিতে অক্সফোর্ড ভ্যাকসিন প্রয়োগের অগ্রগতি দেখতে গিয়েছিলেন হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক, কিন্তু টিকার সরবরাহ বিলম্বিত হয়েছে। লন্ডনের সর্বত্র টিকার সরবরাহ ঠিক রাখার প্রতিশ্রুতি দেন হেলথ সেক্রেটারি। প্রধানমন্ত্রী বললেন, এটি নজিরবিহীন এক চ্যালেঞ্জ, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করা হচ্ছে না। There's going to be lumpiness and bumpiness in the distribution, and today it may be that some GPs aren't getting the consignments that they expected. I know that other GPs, I certainly know from first-hand experience, that other GPs are doing an incredible job of getting those jabs into people's arms. অগ্রাধিকার ভিত্তিক 4 গ্রুপকে মধ্য ফেব্রুয়ারি নাগাদ টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তালিকার শীর্ষে আছেন বয়স্কদের কেয়ার হোমের বাসিন্দা এবং সেখানকার কর্মীরা। এরপর দেয়া হবে 80 বছরের বেশি বয়স্ক লোক এবং সম্মুখ সারিতে কর্মরত স্বাস্থ্য ও সমাজকর্মীদের। অগ্রাধিকার তালিকায় এরপর রয়েছেন 75 ঊর্ধ্ব বয়সের মানুষ। তারপর টিকা দেয়া হবে 70 ঊর্ধ্ব বয়সের মানুষ এবং যারা স্বাস্থ্যগতভাবে চরম ঝুঁকিতে আছেন তাদের। ইউরোপের সব দেশ মিলে যত মানুষকে এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে, ব্রিটেন একাই তার চেয়ে বেশি মানুষকে টিকা দিয়েছে। ডার্বি এরিনাতে স্থাপিত এই গণটিকা কেন্দ্রগুলোর কারণে টিকার প্রয়োগ নিশ্চয়ই বাড়বে, কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জন করতে হলে প্রতি সপ্তাহে যে 2 মিলিয়ন মানুষকে টিকা দিতে হবে, সেই লক্ষ্য থেকে ব্রিটেন এখনও অনেক দূরে। বশিরউদ্দিন মাহমুদ, টিভি ওয়ান নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার
অধিকাংশ মসজিদ বন্ধ রাখা হয়েছে। আগামী 2 সপ্তাহ মসজিদে জামাতের নামাজ বন্ধ থাকবে। তবে মসজিদে জানাজার নামাজ এবং বিশেষ ক্ষেত্রে নিকাহ করারও ব্যবস্থা রাখা হয়েছে। জানবেন বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় মুসল্লিদের কথা বিবেচনা করে আপাতত 2 সপ্তাহের জন্য টাওয়ার হ্যামলেটস এলাকার অধিকাংশ মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও সরকারে এলাও করছে খোলার লাগি, কিন্তু আমরা টাওয়ার হ্যামলেটসের সিচুয়েশন যেটা, আমরা এখানে কেস খুব হাই, এর লাগি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অনেক মসজিদে, শুধু আমরা একলা নাই, আর অনেক মসজিদের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বর্তমানে বন্ধ রাখা ভালো হইব। আমাদের বাইতুল আমান মসজিদ 2 সপ্তাহের জন্য আমরা আপাতত এটা জামাত বন্ধ রাখা হয়েছে এবং 2 সপ্তাহ পরে আমরা এটাকে আবার পুনর্বিবেচনা করা হবে, আমরা পর্যালোচনা করা হবে ইনশাআল্লাহ। মসজিদে জামাত আদায় না করে গড়ে নিয়মিত নামাজ পড়ার পরামর্শ ইমামদের। মসজিদে আসলে সওয়াব বেশি হয়, কিন্তু নমাজের জন্য গড়ে যদি নমাজ পড়েন তাহলে নমাজ হয়ে যায়। আমরা আল্লাহ রসুলের জীবনে দেখেছি অনেক সময় বিশেষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন, সল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের গড়ে অথবা তোমাদের তাবুতে নমাজ পড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের বরকতে উম্মতি মুহাম্মদীদেরকে এই সুযোগ দিয়েছেন যে মসজিদ ছাড়াও যে কোনো স্থানে, এমনকি গড়ের ভিতরেও জামাতের সাথে নামাজ পড়া বৈধ আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মসজিদে জামাত না হলেও সরকারি নির্দেশনা মেনে জানাজা অনুষ্ঠিত হবে। তবে একসাথে একজন মৃতের জানাজা পড়াবে কর্তৃপক্ষ। সরকারে আমরা এটা বাধ্য করছে যে 30 জনের বেশি জানাজার নামাজ আইতে পারত না। তো আমরা মসজিদের নিচর তালাত আমরা এই সিস্টেম, এই জানাজা নামাজের লাগি ব্যবস্থা আছে আর কি, আলহামদুলিল্লাহ। যে ফিনারেল সার্ভিস বা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে সরকারি যে গাইডলাইন মানা হবে, যেমন সরকার বলেছে 30 জন পর্যন্ত জানাজায় উপস্থিত হতে পারবেন, যে কোনো জানাজায় এই নিয়মই মেনে চলা হচ্ছে। অতি জরুরি হলে নিকা পড়াবে ব্রিকলেন মসজিদ, তবে ইস্ট লন্ডন মসজিদ পড়াবে ভার্চুয়ালি। যে বর্তমান সিচুয়েশনে মসজিদের ভিতরে নিকা পড়ানো সম্ভব হইতো না, বা কেউ যদি আপনার আর্জেন্ট থাকে তাহলে হয়তো আমরা অনলাইনের মাধ্যমে আমরা ইমাম সাহেবে নিকা পড়াইতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো বিবাহ বা হঠাৎ ইমার্জেন্সি কার যদি আক্তের দরকার হয়, আমরা 6 জনের মতো এলাও করে তাদের এই ব্যবস্থাও আমরা করার অনুমোদন রয়েছে। ব্রিকলেন মসজিদের ইমাম বলেছেন, মহামারীর সময়ে জীবন বাঁচাতে হারাম হলেও ভ্যাকসিন নেওয়া যাবে। এই বেমারের জন্য যদি অভিজ্ঞ ডাক্তার কোনো টিকা অথবা কোনো ঔষধ রেকমেন্ড করে, যে ঔষধের মধ্যে যদি হারামেরও কোনো সংমিশ্রণ হয়ে থাকে এবং এই ঔষধ ছাড়া আর কোনো ঔষধ না থাকে, তাহলে এই ক্ষেত্রে হারামের সংমিশ্রণ যে ঔষধে রয়েছে তা জীবন রক্ষার জন্য সেই ঔষধ ব্যবহারও আমাদের ইসলামী শরীয়ত অনুমোদন করে। ইমামগণ ও মসজিদ কর্তৃপক্ষগুলো জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে সরকারি নির্দেশনা অনুসরণ করে আবারও সবার জন্য মসজিদ খুলে দেয়া হবে। জাকির হোসেন, TV1 নিউজ, লন্ডন। ইংল্যান্ডের লিজ হোল্ড আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর ফলে উপকৃত হবে ইংল্যান্ডের প্রায় 4 মিলিয়ন বাড়ির মালিক। আইন সংস্কারের পর ভূমির জন্য কোনো ভাড়া পরিশোধ ছাড়াই কম খরচে লিজের মেয়াদ 990 বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে। কোনো কোনো বাড়ির ভূমি ভাড়া প্রতি 10 বছরে দ্বিগুণ হয়। সরকারের মন্ত্রীরা বলছেন, মধ্যযুগীয় এই আইন পরিবর্তন এখন সময়ের দাবি। Today we're announcing the biggest changes to the way in which we own a home since the early 1990s. If you already own a leasehold property, you'll be able to take advantage of these new rights. Many leaseholders have been ripped off with expensive and rapidly escalating ground rents in recent years. We want to bring that to an end once and for all. বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 31 জন। এছাড়া একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1007 জন। মহামারীতে এ পর্যন্ত বাংলাদেশে 7,718 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে করোনা টিকা দ্রুত আনতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। সরকারের দৃঢ়তার কারণেই অর্থনীতির বিরূপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত রয়েছে রিপোর্টে। প্রিয় দেশবাসী,
তৃতীয় মেয়াদে সরকার পরিচালনার দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যা সরাসরি প্রচারিত হয় দেশের সকল টেলিভিশন এবং রেডিওতে। পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে আমরা সরকার পরিচালনার তৃতীয় বছর শুরু করতে যাচ্ছি। বক্তব্যের শুরুতেই উঠে আসে চলমান মহামারীর কথা। সরকারের দৃঢ়তার কারণে অর্থনীতির বিরূপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনো সংক্রমণ ও মৃত্যু হার অনেক কম। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19 টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মহামারীর মাঝে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। শিক্ষা কার্যক্রম বন্ধ নেই, অনলাইনে এবং স্কুল পর্যায়ের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়া হবে। শেখ হাসিনা বলেন, গত 12 বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। 2031 সালের মাঝে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ পর্যন্ত পদ্মা সেতুর 82% কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছর এই স্বপ্নের সেতু যানবাহন এবং রেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। অন্যান্য বৃহৎ প্রকল্পগুলির কাজও পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের 14 কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ হয়েছে। উন্নয়নের পথে প্রতিবন্ধকতা দূর করতে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। মহামারীর মাঝে সরকারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারে, সেদিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। করোনার প্রকোপ কেটে গেলে সাড়ম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে দেশবাসী সরকারের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগামী 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। করোনা ভাইরাসের প্রকোপ না থাকলে আমরা সাড়ম্বরে এই অনুষ্ঠান উদযাপন করব। এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদার উপর গুরুত্ব দিয়েই ভ্যাকসিন রপ্তানি করবে ভারত। তাই বাংলাদেশ কবে টিকা পাবে তা এখনই সুনির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। বাংলাদেশের ভূমিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। ভারতীয় প্রতিষ্ঠান সেরামে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে রপ্তানির কালো মেঘ এরই মধ্যে কেটেছে। দেশটির স্বাস্থ্য, বাণিজ্য ও ফার্মাসিউটিক্যাল মন্ত্রণালয় নিশ্চিত করেছে রপ্তানিতে নিষেধাজ্ঞা না থাকার বিষয়টি। ভূমিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারও এ বিষয়ে কথা বলেন, জানান টিকার অগ্রাধিকার ভারতের জনগণের। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, টিকা ব্যবহার হবে মানবতার জন্য। আমাদের দেশের জনগণ সেখানে গুরুত্বপূর্ণ, তাদের অগ্রাধিকার দেয়া হবে। সঙ্গে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর বিষয়টিও মাথায় রাখব। আমি শুধু বলতে চাই, ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। প্রত্যাশা অনুযায়ী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ ভ্যাকসিন পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, যদিও ভূমিমন্ত্রী আশাবাদী প্রত্যাশা অনুযায়ী মিলবে টিকা। আগে টিকা উৎপাদন হোক, তারপর বিতরণ শুরু হবে, কারণ উৎপাদনকারীরা ভারত সরকারকে দেবে এবং তারা যাদের কাছে বিক্রি করে তাদের কাছেও দেবে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সব দেশের টিকার জন্য অগ্রাধিকার তালিকা তৈরি করা হচ্ছে। সবাই চায় দ্রুত টিকা পেতে, কিন্তু কখন পাবেন সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না, কারণ আমাদের দেশে আমরা কখন পাবো সেটাও নিশ্চিত না। এর আগে খাদ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। এলসি জটিলতায় খুচরা বাজারে চালের দাম বাড়তি বলে স্বীকার করেন খাদ্যমন্ত্রী। প্রত্যেকটা মোকামেই
পাইকারি বাজার কমেছে, খুচরা বাজার এখনো কমে নাই। এলসি করার পর সেই চাউল তো এসে এখনো ঢোকে নাই। তার জন্য আমরা বর্ডারে আমাদের অর্ডার কখন ঢোকাচ্ছে এটা আমরা মনিটরিং করব। আমরা আশা করি যে এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ঢুকে যাবে। The government of Bangladesh on food imports. দুই দেশের চুক্তি অনুযায়ী মূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশে চাল রপ্তানি করবে ভারত। Food price stability here. বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের কারসাজি রুখতে ভোক্তা অধিকারের মাধ্যমে অভিযান জোরদারের কথা বলেন খাদ্যমন্ত্রী। এটা ভোক্তা অধিকারের দেখার দরকার। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচিতে বিভিন্ন দেশের মধ্যে সামনের সারিতে রয়েছে ইসরায়েল। 2 সপ্তাহের কম সময়ের মধ্যে মোট 93 লাখ জনসংখ্যার প্রায় 15% টিকাদানের আওতায় নিয়ে এসেছে দেশটি। তবে বাড়তি দামে টিকা কিনে নেওয়া চলছে সমালোচনা। সবার আগে সরবরাহ নিশ্চিত করতে অন্য সব দেশের চেয়ে বেশি দামে ভ্যাকসিন কেনে নেতানিয়াহু প্রশাসন। বিস্তারিত রিপোর্টে। তেল আবিবের একটি করোনা ভ্যাকসিন কেন্দ্রের দৃশ্য এটি, যেখানে ব্যস্ততম সময় পার করছেন স্বাস্থ্যকর্মীরা। করোনার টিকাদানে যে কটি দেশ এগিয়ে তার মধ্যে অন্যতম ইসরায়েল। ভ্যাকসিন নেয়ার পর নিজেকে মুক্ত এবং নিরাপদ মনে হচ্ছে। দ্রুত টিকা পেতে বেশি দাম, ডিজিটাল পদ্ধতিতে টিকা বিতরণ এবং টিকা সরবরাহ বাড়ানো, এই 3 পদ্ধতিতে ভ্যাকসিন কর্মসূচিতে এগিয়ে রয়েছে ইসরায়েল। তবে বাড়তি দামের টিকা ক্রয়করণে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একাধিক সরকারি কর্মকর্তারা জানান, ডোজ প্রতি টিকার জন্য প্রায় $30 ব্যয় করছে নেতানিয়াহু প্রশাসন, যা প্রায় দ্বিগুণ। যদিও ফাইজার বায়োনটেকের টিকা পেতে কত খরচ পড়েছে তা জনসম্মুখে এখনো প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। টিকাদানকারী প্রথম দিককার দেশগুলোর মধ্যে থাকলে এর ফলাফল দেখা যাবে। এ কারণেই অতিরিক্ত দামে এসব ভ্যাকসিন কেনা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়া অল্প সংখ্যক ভ্যাকসিনের ক্ষেত্রে কার্যকর। যখন আপনি লাখো লাখো মানুষকে টিকা দেবেন, তখন এটা কার্যকর কোনো পন্থা নয়। এরই মধ্যে 60 লাখ ডোজ টিকার জন্য ফাইজার বায়োনটেকের সাথে চুক্তি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলে অবরুদ্ধ ফিলিস্তিনিদের টিকাদান প্রকল্পের বাইরে রাখায় চলছে সমালোচনা। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন হামলা আর পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ গেছে নারীসহ কমপক্ষে 4 জনের। কিন্তু হামলা আর তাণ্ডবেও ঠেকানো যায়নি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চূড়ান্ত করার প্রক্রিয়া। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্পিকার ন্যান্সি পেলোসির দৃঢ়তায় ভোর রাত পর্যন্ত চলে কংগ্রেসের অধিবেশন। এতে জো বাইডেনের বিজয় চূড়ান্ত করে মার্কিন কংগ্রেস। ফলে 20 জানুয়ারি শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না। পরে বিবৃতিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়েছে বিস্তারিত রিপোর্টে। সচরাচর জানুয়ারি 6 তারিখ এই অধিবেশন বসে ইলেকটরাল কলেজের ভোট অনুমোদন দেওয়ার আনুষ্ঠানিকতা হিসেবে। অথচ ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা তাণ্ডবে ইতিহাসের অংশ হয়ে গেল মার্কিন কংগ্রেসের বুধবারের অধিবেশন। সহিংসতার কারণে অনেকক্ষণ বন্ধ থাকে অধিবেশন। ধ্বংসস্তূপে পরিণত হয় কংগ্রেসের অনেক কক্ষ। কিন্তু হাউস স্পিকার ন্যান্সি পেলোসির দৃঢ়তায় দ্রুতই আবার অধিবেশনের জন্য প্রস্তুত হয় কংগ্রেস। 6 ঘন্টা বিরতির পর যৌথ সেশনে বসেন আইন প্রণেতারা। মার্কিন কংগ্রেসের ইতিহাসের এটা কালো অধ্যায়। বিশ্ববাসী আবারও গণতন্ত্রের শক্তি দেখলো, কারণ সহিংসতার নয়, বরাবর জয় আসে স্বাধীনতার। দিন শেষে এটা জনতার মুক্ত বুদ্ধির চর্চার জায়গা। আমাদের দায়িত্ব সাংবিধানিক চর্চা এবং দায়িত্ব জ্ঞান থেকে একচুল নড়ানো সম্ভব হয়নি। প্রতি 4 বছর অন্তর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু এবার যা ঘটল সেটা স্রেফ গণতন্ত্রের লাঞ্ছনা। অধিবেশনের একমাত্র এজেন্ডা ছিল 46তম মার্কিন প্রেসিডেন্টের জয় চূড়ান্ত করা, কিন্তু ঘুরে ফিরেই আসে কংগ্রেসের তাণ্ডবের প্রসঙ্গ। অনেক রিপাবলিকানই ফলাফল চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত বদলে ফেলেন। My objection was intended to protect the sanctity of the American democratic process. অবশ্য কিছু রিপাবলিকান ঠিকই আপত্তি তোলেন অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার ভোটের ফলাফল নিয়ে। ভোটে তা খারিজ হলেও বিতর্কে সময় ক্ষেপণ হয় অনেক। শেষ পর্যন্ত স্থানীয় সময় ভোর 3:45 চূড়ান্ত হয় ইলেকটরাল কলেজের ফলাফল। ট্রাম্প বারবার অনুরোধ জানালেও ফল ঘোষণার দৃঢ়তা দেখান তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। Elected President and Vice President of the United States, each for the term beginning on the 20th day of January 2021.
কংগ্রেসে ফল চূড়ান্ত হয় ২০ জানুয়ারি শপথ নিতে আর বাধা নেই জো বাইডেনের। ফল বাতিলের সব আশা শেষ হওয়ার পর বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চালানো হামলায় হতবাক গোটা বিশ্ব। এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। রাষ্ট্রনেতা একে গণতান্ত্রিক চর্চার উপর হস্তক্ষেপ হিসেবে দেখেছেন। তারা এই ঘটনার নিন্দা ও সমালোচনা করেছেন। সবার একটাই চাওয়া ২০ জানুয়ারি স্বাভাবিক ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর হোক। বিস্তারিত রিপোর্টে। ক্যাপিটল হিলে বুধবার রাতের এই নাশকতায় স্তব্ধ গোটা বিশ্ব। গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত দেশটির খোদ কংগ্রেসে এ হামলায় হতচকিত সবাই। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাই। বাদ পড়েনি হবু মার্কিন রাষ্ট্রপ্রধানও। ইউরোপ থেকে এশিয়া সবাই ভীতিকর ঘটনায় সরব। বলছেন এটা সরাসরি গণতন্ত্রের উপর হামলা, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। The president consistently has cast doubt on the outcome of a free and fair election. I believe that was completely wrong. I think what President Trump has been saying about that has been completely wrong, and I unreservedly condemn encouraging people to behave in the disgraceful way that they did in the Capitol. Express our friendship and our faith. যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্ব এবং বিশ্বাস বজায় রাখতে চায় ফ্রান্স, কারণ কংগ্রেসে যে হামলা হলো সেটি সত্যিকার আমেরিকা নয়। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস সেই চর্চায় ফিরিয়ে আনবেন মার্কিন রাজনীতিক থেকে জনগণ সবাই। ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রে যা ঘটেছে তা পীড়াদায়ক, উদ্বেগজনক। প্রত্যাশা করছি সকালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মী সমর্থকদের বাড়িতে ফেরার অনুরোধ জানাবেন। আশা করছি শিগগিরই অতীতের নীতিমালা এবং স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে দেশটি। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও জোর দেন সবাই। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই দেখতে চায় জাপান। তবে কংগ্রেসে যেভাবে হামলা চালানো হয়েছে তাতে আমরা আতঙ্কিত। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পেয়েছি। নিরাপত্তা বাহিনী তৎপর থাকলে সেটা প্রতিহত করা সম্ভব হতো। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা জো বাইডেনের। তার আগেই ক্ষমতা ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প হয়ে ওঠেন বেপরোয়া। বিভ্রান্তি আর উস্কানিমূলক ভাষণের মাধ্যমে ক্ষিপ্ত করে তোলেন কর্মী সমর্থকদের। প্রধান নির্বাচন কমিশনার ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিল করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে গিয়ে অভিযোগ দাখিল করেন আইনজীবীরা। এতে প্রশিক্ষণ ভাতার নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশন নীতিমালা ব্যতীত সরকারের ৭,৪৭,৫৭,০০০ টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরীকে অভিযুক্ত করা হয়। এছাড়া অভিযোগপত্রে ইসির বর্তমান সচিব আলমগীর হোসেন ও সাবেক সচিব হেজালউদ্দিন আহমেদকে অভিযুক্ত করা হয়। ইলেকশন কমিশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বিভিন্ন পদ সৃষ্টি করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং ইলেকশন কমিশনের নীতিমালা ছাড়া বিভিন্নভাবে নিয়ে গিয়েছেন এবং কেউ কেউ এর টাকার একাংশ ফেরত দিয়েছেন। আমরা এটি দুদকের কাছে অ্যাপ্লিকেশন করে বলেছি আপনারা আইন অনুযায়ী বিষয়টি অনুসন্ধান করেন, অনুসন্ধান করে ক্ষেত্রমতো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। স্বল্প খরচে উন্নত জীবনের আশায় সহজে ইউরোপ যাত্রা। মাঝপথে জানা গেল পড়েছেন মানব পাচারকারীদের কবলে। নেমে আসে নির্যাতনের খড়গ। টাকা দিতে পারলে মেলে মুক্তি, অন্যথায় ছেড়ে দেওয়া হয় গভীর জঙ্গলে। এমনি এক মানব পাচারকারী দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। বিস্তারিত রিপোর্টে। স্বপ্নের ইউরোপ, সেখানে পৌঁছাতে জীবনের ঝুঁকি নিতেও রাজি অনেকে। তাই সংঘবদ্ধ চক্রের টার্গেট তারা। 6 থেকে 7 বছরে মানব পাচারে সেঞ্চুরি করেছে চক্রটি। ইউরোপে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অনেককে শ্রীলঙ্কার জঙ্গলে ফেলে দিয়ে সটকে পড়ে। শ্রীলঙ্কা যাওয়ার পরে আমাকে 1-2 দিন আটকে রাখে, অনেক মারধর করে
ওনারা একটা অজ্ঞাস্থানে জঙ্গলের ভিতরে রাইখা চলে যায়। ওইখানে আমি প্রায় টোটালে 25-26 জনের মতো দেখতে পেলাম। 7 লাখ টাকা দিছি, বলছে পরবর্তীতে আরো 4 লাখ টাকা দোন লাগবে। পরে দেখার আর অফিস টফিস খুঁজে পাইনি। সিআইডি বলছে ভুয়া জনশক্তি কর্মসংস্থান অফিস খুলে লোক সংগ্রহ করত চক্রটি। তাদের সহযোগিতা করেছে ভারত, শ্রীলঙ্কা আর মালদ্বীপের দালালরা। দালালদের মাধ্যমে এদেরকে সংগ্রহ করা হয়, কিন্তু কেউ কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে বা খুব কম লোকই পৌঁছাতে পারে বা পৌঁছাতে পারে না, কারণ তাদের বিভিন্ন দালালের কাছে দেওয়া হয় এবং সেখান থেকে তাদেরকে প্রেশার দিয়ে তাদেরকে মারপিট করে আরও টাকা বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করা হয়। অবশেষে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি। জব্দ করা হয় 28টি পাসপোর্ট, বিভিন্ন দূতাবাস, ব্যাংক ও এজেন্সির 19টি সিলমোহর আর কম্বোডিয়ার 10টি জাল ভিসা। সুনামগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কয়লা আমদানিকারকেরা। জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসি রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান ব্যবসায়ী নিজামুদ্দিন ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাসুদ্দিন খন্দকার। আমাদের প্রতিনিধি কে এম শহীদুল জানান, সংবাদ সম্মেলনে বলা হয় সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে এসব শুল্ক স্টেশন থেকে। অভিযোগ করা হয় একটি মহল সম্ভাবনাময় এই ব্যবসা বন্ধ করে শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহে আঘাত করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ব্যবসায়ী শামসুল হক, ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন খন্দকার লিটন, কয়লা আমদানিকারক সমিতির উপদেষ্টা ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমলকান্তি কর প্রমুখ। দীর্ঘদিন কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ থাকার কারণে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে। কিছুদিন যাবৎ বরচরা, সারাগাঁও ও বাগলি সীমান্ত দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি চালু হলে একটি স্বার্থান্বেষী মহল পত্রিকার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। যেখানে কয়লা আমদানি বন্ধ রয়েছে সেখানে সিন্ডিকেট করার প্রশ্নই ওঠে না। এই ছিল আমাদের আজকের আয়োজন। তবে সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিই আরও একবার। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করে বরিস জনসন বলেছেন, টিকাদান কর্মসূচিতে গতি আনতে সেনাবাহিনীকে ডাকা হবে। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলার্স এলাকার অধিকাংশ মসজিদে আগামী 2 সপ্তাহ জামাতে নামাজ বন্ধ থাকবে। জানাজা এবং নিকাহের জন্য বিশেষ ব্যবস্থা। বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেছেন, করোনার টিকা দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। নিজেদের চাহিদায় গুরুত্ব দিয়ে ভ্যাকসিন রপ্তানি করবে ভারত, জানালেন ভারতের হাই কমিশনার। এবং মার্কিন পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, সহিংসতায় 4 জনের মৃত্যু। 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন বাইডেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। এই ছিল আমাদের আজকের সংবাদ। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।